আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। তো জীবজগতের এটা হলো আমার 3 নাম্বার ক্লাস। যদি 1 থেকে 2 নাম্বার ক্লাসটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা এই জায়গা থেকে আলোচনা করব কিন্তু মানে সপুষ্পক উদ্ভিদের আগ পর্যন্ত, এই পর্যন্ত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো এখান থেকে আমরা যে প্রশ্নের উত্তর জানব, চলো সেগুলো দেখি। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? 1। 2 হলো সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে? 3 শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য। বলে রাখি, এখান থেকে যে সকল উত্তর আমাদের মেইন বইয়ের অংশে আছে সেগুলো কিন্তু আমরা লিখি নাই, আর যেগুলো নাই সেগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। শৈবাল ও ছত্রাকের পার্থক্য নাই, এই জন্য লিখে দেওয়া আছে। এরপর শৈবালের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো বা শৈবালের উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করো। 5 ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। 6 মশের বৈশিষ্ট্য লেখো। 7 চিত্র এঁকে মশের বৈশিষ্ট্য লেখো। মানে দুইটা একই, এই জন্য আমরা চিত্রটা দেই নাই, চিত্র যেহেতু বইয়ে আছে। ফার্নের বৈশিষ্ট্যগুলো লিখো 8 নম্বরে। 9 আছে ফার্নবর্গীয় উদ্ভিদগুলো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত কেন ব্যাখ্যা করো। ফার্নের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো 10 নম্বরে। 11 শৈবাল ও ফার্নের মধ্যে পার্থক্য লিখো। 12 মশ ও ফার্নের মধ্যে পার্থক্য লিখো। এই এতটুকু আমরা এই ভিডিওতে জানব। তো আমরা বইয়ের কি আলোচনা আছে সেগুলো দেখে আসি। সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানাভাবে বিভক্ত করা যায়। এই যে আগে কিন্তু আমরা জীবজগৎকে নানাভাবে বিভক্তকরণ করছি, শ্রেণী বিভক্ত করছি জীবজগতের 5টা শ্রেণীতে। এখন আমরা উদ্ভিদ জগৎকে কি কি শ্রেণীতে বিভক্ত করা যায় সেগুলো পড়ব। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়েছে। কার নিয়ম অনুযায়ী? জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী কিন্তু উদ্ভিদ জগৎকে এই কয়েকভাবে বিভক্ত করা হয়েছে। কি? উদ্ভিদ জগৎ একে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। এখন অপুষ্পক উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এবং এই অপুষ্পক উদ্ভিদকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ। মশবর্গীয় উদ্ভিদকে ভাগ করা হয়েছে শৈবাল এবং ছত্রাক, এই 2 প্রকারে। আবার সপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, নগ্নবীজি এবং আবৃতবীজি, বীজের আবরণের উপর ভিত্তি করে। এবং এই আবৃতবীজি উদ্ভিদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এটা কিসের উপর ভিত্তি করে? বীজপত্রের উপর ভিত্তি করে। তো এগুলা কাকে বলে এগুলা আমরা পরের ভিডিওতে জানবো। এখনকার এই ভিডিওতে এইখানে কোনগুলা কি ধরনের উদ্ভিদ এবং কাকে বলে এই বিষয়গুলো আমরা শিখে নেব। অপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না। কি হয় না? ফুল হয় না, ফলও হয় না, বীজও উৎপন্ন হয় না, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে আমরা সংজ্ঞাটা শিখে নিলাম। যে সকল উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মশ, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। অর্থাৎ এদের যেহেতু ফুল হয় না, বীজ হয় না, তাহলে তারা কিভাবে বংশবৃদ্ধি করে? এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর মানেই হচ্ছে রেণু। রেণু জিনিসটা যে ফুলের রেণু যেরকম থাকে, অর্থাৎ আমরা গায়ে যে পাউডার মাখি না, এই পাউডারের মতো। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অপুষ্পক উদ্ভিদকে এই যে এইখানেই আমরা দেখছি কি অপুষ্পক উদ্ভিদকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। 3টা কি? একটা হলো সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। অর্থাৎ যেসব উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলা হয়। যদি আমাদের পরীক্ষাতে আসে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কাকে বলে, তখন আমাদের কি লিখতে হবে? লিখতে হবে যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলে। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে,
ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা শৈবাল। অর্থাৎ সমাঙ্গবর্গীয় উদ্ভিদের মধ্যে এক প্রকার উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ যাদের ক্লোরোফিল আছে, তাদেরকে বলা হয় শৈবাল, যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা হলো ছত্রাক, যেমন অ্যাগারিকাস। তাহলে এই যে দেখো, সমাঙ্গবর্গীয় উদ্ভিদকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, শৈবাল এবং ছত্রাক। তাহলে কি সমাঙ্গবর্গীয় যে সকল উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে এবং নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় শৈবাল। যদি আমাদের পরীক্ষাতে আসে শৈবাল কাকে বলে, তাহলে এইভাবে লিখবে। তবে আর যদি বলা হয় যে ছত্রাক কাকে বলা হয়, তা সমাঙ্গবর্গীয় যে সকল উদ্ভিদের দেহে ক্লোরোফিল নাই, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, তাদেরকে বলা হয় ছত্রাক, যেমন অ্যাগারিকাস। যে এখানে স্পাইরোগাইরা এবং অ্যাগারিকাসের চিত্র দেওয়া আছে, এরাই কিন্তু সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। তো সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কি আমরা জানলাম, কিন্তু যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এখানে যে দুইটা চিত্র আছে স্পাইরোগাইরা এবং ছত্রাকের, এই চিত্র দুইটা কিন্তু আমাদের চিহ্নিতকরণ সহ শিখতে হবে। এরপর হলো মশবর্গীয় উদ্ভিদ। এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। দেখো, আমরা সমাঙ্গবর্গীয় উদ্ভিদের পাইলাম কি, এদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। এই যে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। আর মশ আর সমাঙ্গবর্গীয় মধ্যে পার্থক্য কি, এদের দেহকে কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাইতেছে, কিন্তু এদের মূল নেই। কি আছে? কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ আছে। তা কি, মূলের পরিবর্তে যেটা আছে সেটা হলো রাইজয়েড নামে সূত্রাকার অঙ্গ। কাদের? মশদের। তাহলে মশ এবং সমাঙ্গবর্গীয় উদ্ভিদের পার্থক্যটুকু কিন্তু আমরা বুঝে গেলাম। সাধারণত এরা পুরনো দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়। আমাদের পুরনো দেয়ালের উপরে যে একটা নরম আস্তরণ করে উদ্ভিদের মতো অংশ দেখি, সেটা হলো কি মশবর্গীয় উদ্ভিদ, যেমন ব্রায়াম। তো এই যে এটা হলো মশবর্গীয় উদ্ভিদের চিত্র। এই চিত্রটাও কিন্তু আমাদের অঙ্কন করে তার চিহ্নিতকরণ শিখতে হবে। এবার আসি ফার্নবর্গীয় উদ্ভিদ। এখন আমরা কি মশবর্গীয় উদ্ভিদের যে পাইলাম যে এদের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নাই। আর সমাঙ্গবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড এবং পাতা কিচ্ছুই ছিল না। আর এখন ফার্নের ভিতরে কি হবে, এদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। অর্থাৎ ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডুলি পাকিয়ে থাকে, কুণ্ডলিত থাকে। এই যে কচি পাতাগুলো কি কুণ্ডুলি পাকাইয়া থাকে বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়। এরা হলো কি মশ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ। তো ঢেকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় লিখো। তো মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত করা গেলে ফার্নবর্গীয়, আর মূলকাণ্ড পাতায় বিভক্ত না করা গেলে সেগুলো ফার্নবর্গীয় নয়। তো এগুলো এরকম করে আমরা কি করব, খাতায় লিখব কোনগুলো ফার্নবর্গীয় এবং কোনগুলো ফার্নবর্গীয় নয়। তো চলো এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে আসি। অপুষ্পক উদ্ভিদ কি শিখছি, যে সকল উদ্ভিদের ফুল ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। আর সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে, যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য তো কি, শৈবাল, ছত্রাক, কোষে ক্লোরোফিল আছে, কোষে ক্লোরোফিল নেই। পুষ্টি ও দৈহিক বৃদ্ধির জন্য আলো অপরিহার্য। শৈবালের পুষ্টি ও দৈহিক বৃদ্ধির জন্য আলো প্রয়োজন হয় না। কেন আলো প্রয়োজন হয় না? কারণ তারা তো খাদ্য উৎপাদন করে না। এরা হচ্ছে স্বভোজী, এরা পরভোজী। এরা শৈবাল জলজ, এরা স্থলজ। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার, এদের সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন। 4. শৈবালের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো বা শৈবালের উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করো। শৈবাল এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। শৈবালের উপকারিতা, জলজ প্রাণীরা শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে। পৃথিবীর অনেক দেশে এটি মানুষের খাদ্যরূপে সমাদৃত, অর্থাৎ শৈবাল। মৎস্য চাষের জন্য অনেক পুকুর ও জলাশয়ে আবাদ করা হয়। অ্যাকুয়ারিয়ামে এর ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাকুয়ারিয়ামে কিন্তু শৈবাল ব্যবহার করা হয় গৃহের সাজানোর জন্য। এতে প্রচুর পরিমাণে এ ও ই আছে, কি ভিটামিন এ ও ই আছে প্রচুর পরিমাণে। আর শৈবালের অপকারিতা, এরা জলাশয়ের পানি নষ্ট করে, জলাশয়ের পানি কিন্তু নষ্ট করে দেয়। ধান খেতে এরা ধানের ফলন কমিয়ে দেয়। 3. নদীতে নৌকা চলাচলে বিঘ্ন ঘটায়।
এগুলো হলো শৈবালের অপকারিতা। এরপরে 5, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। ছত্রাক আমাদের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা পালন করে সেটা ব্যাখ্যা করতে হবে। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। মাশরুম একটি পুষ্টিকর খাদ্য। এতে বিভিন্ন ধরনের খনিজ লবণ, ভিটামিন এবং অধিক পরিমাণ আমিষ রয়েছে। কোথায়? মাশরুমে। মাশরুমের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মাশরুম খেলে এটি ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার। কি? মাশরুম হলো ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার। নিয়মিত খেলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে অনেকে মাশরুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বিদেশে মাশরুমের অনেক চাহিদা রয়েছে, সেজন্য মাশরুম রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই হলো মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। এটা চাইলে তুমি অনেক বিস্তারিতভাবে লিখতে পারো, আমি এখানে একটু সংক্ষেপে লিখছি। এরপর হলো মশের বৈশিষ্ট্য লিখো, বা চিত্র এঁকে মশের গঠন বৈশিষ্ট্য লিখো। তাহলে আমাদের এখানে চিত্র আঁকতে হবে। তো এদের দেহ গেমেটোফাইট, দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত। এরা সবুজ ও সবুজী। মূলের পরিবর্তে রাইজোয়েট আছে, পরিবহন কলা আছে, পাতা সরল প্রকৃতির। তাই এখানে সব কিছু কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করলে ভিডিও অনেক বেশি হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে বলবা যে গেমেটোফাইট বা সরল প্রকৃতির পাতাকে, এগুলো নিয়ে বললাম যা প্রশ্ন করলে আমি এগুলোর উত্তর অবশ্যই দিয়ে দেবো যদি তুমি কমেন্টস করো, কমেন্ট বক্সে জানাবো আর কি। তো ফার্নের ক্ষেত্রে ঠিক একই রকম, দেহ স্পোরোফাইট। এটা ছিল কি, মশের ক্ষেত্রে ছিল গেমেটোফাইট, ফার্নের ক্ষেত্রে কি স্পোরোফাইট। দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত। কি এদের রাইজয়েট নেই আর পরিবহন কলা নেই। পাতা যৌগিক, আগে ছিল সরল, ইয়েরটা ছিল কি, এটা মশেরটা সরাস বহন করে। 6, তো ফার্নবর্গীয় উদ্ভিদকে অবশ্যক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত উদ্ভিদ বলা হয় কেন? এক কথায় বলতে গেলে এদের দেহকে মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় বলেই এদেরকে সবঙ্গবর্গীয় মানে অপোষক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত উদ্ভিদ বলা হয়। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহকে মূলকাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এদের জীবনচক্রে বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয় এবং জননাঙ্গ বন্ধা কোষস্তর দিয়ে আবৃত। জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম থাকে। এদের পরিবহন তন্ত্র আছে। এসব কারণে ফার্নবর্গীয় উদ্ভিদগুলোকে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত বলা হয়। তো ফার্নের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। নিচে ফার্নের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো হলো। ফার্ন উদ্ভিদ অর্থনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয়। এদের ফুল হয় না, কিন্তু দেখতে সুন্দর, তাই অনেক ফার্ন উদ্ভিদকে শোভাবর্ধনের জন্য টবে লাগানো হয়। এদের কোনো কোনোটিকে আমরা শাকসবজি হিসেবে খেয়ে থাকি, যেমন ঢেঁকি শাক জাতীয় উদ্ভিদ। এদের কোনো কোনোটি পুরনো দালান ও বৃক্ষের কাণ্ডে জন্মে প্রচুর ক্ষতি সাধন করে। আবার কিছু কিছু ফার্ন উদ্ভিদ দিয়ে বনজ ওষুধ তৈরি করা হয়। এসব ওষুধ পরিবারের অসুখ বিসুখে ব্যবহার ছাড়াও অতিরিক্ত ওষুধ বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। এরপর হলো শৈবাল ও ফার্নের মধ্যে পার্থক্য। তো শৈবালের দেহকে মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত নয়, দেহ মূলকাণ্ড ও পাতায় বিভক্ত। পরিবহন কলা নেই, পরিবহন কলা আছে। স্পোর বা রেণুর সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। জননাঙ্গ এককোষী, জননাঙ্গ বহুকোষী ও জটিল প্রকৃতির। এই হলো শৈবাল ও ফার্নের মধ্যে পার্থক্য। মশ এবং ফার্নের মধ্যে পার্থক্য। মশ এবং ফার্নের মধ্যে পার্থক্য লেখা হলো বা দেওয়া হলো। দেহ গেমেটোফাইট, দেহ স্পোরোফাইট। মশ এবং ফার্নের বৈশিষ্ট্য যারা পারো তারা এইদিকে মশের বৈশিষ্ট্যগুলো লিখে দেবা আর এদিকে ফার্নের বৈশিষ্ট্যগুলো লিখে দেবা, তাহলেই পার্থক্য হয়ে গেল। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওতে কোথাও যদি কোনো অংশ না বুঝো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি কমেন্টসে তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।